ক্লাস 7। আজকে তোমাদের পরিবেশ বিজ্ঞানের চ্যাপ্টার জীববৈচিত্র্য তার শ্রেণীবিভাগ আলোচনা করব। এবার জীববৈচিত্র্য কথাটি বিজ্ঞানী রোজেন প্রথম ব্যবহার করেছিলেন, এটা আমরা সকলে মনে রাখবো। এবং জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে জীবজগৎ দেখতে পাই আমরা, যেখানে থাকে উদ্ভিদ এবং প্রাণী। এবং উদ্ভিদের মধ্যে প্রচুর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, প্রাণীদের মধ্যে প্রচুর বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। তাদের শারীরিক গঠনের পার্থক্য থাকে, তাদের চলাফেরার পার্থক্য থাকে, তাদের কার্যকলাপের পার্থক্য থাকে। হুম এই সমস্ত পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলোই হচ্ছে আমাদের জীব বৈচিত্র্য। দেখো, আমার চোখের সামনে একটি ছোট মাঠ আছে। এই মাঠের মধ্যে কত মুরগি, পাখি, মোরগ এরা সবাই খেলাধুলা করছে। এই যে মুরগি, তারপরে শালিক পাখি, আরও চারিদিকে আছে। এ দেখো, এখানে দুটো শালিক পাখি, এই দুটো শালিক পাখি, তারা একরকম বৈশিষ্ট্যযুক্ত। এইদিকে দুটো শালিক পাখি, এরা একরকম বৈশিষ্ট্যযুক্ত। এখানে এতগুলো মুরগি রয়েছে, তারা দেখো প্রত্যেকে আলাদা আলাদা বৈশিষ্ট্যযুক্ত, অথচ এরা সবাই পাখি। তাহলে এই যে পাখি হওয়া সত্ত্বেও এদের মধ্যে যে এত বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু জীব বৈচিত্র্য, জীবদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য। সেরকম ওপর দিকে যদি আমরা দেখি একটুখানি, তাহলে দেখো কিছু উদ্ভিদ আছে, নিচে তো ঘাস রয়েছে, এদিকে আবার বন ঘাস রয়েছে। এটা দেখো মেহেন্দি গাছ, এখানে একটি পাতাবাহার গাছ আছে, এখানে একটি ফুল গাছ আছে, আবার এদিকে কদম গাছ আছে। তাহলে এই যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী আমরা দেখতে পাচ্ছি, তারা সবাই কি বিভিন্ন রকম বৈশিষ্ট্যযুক্ত, এগুলোই জীব বৈচিত্র্য। বর্তমানে এই জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার পেছনে বিভিন্ন কারণ লুকিয়ে আছে। যেমন শিকার। জীব বৈচিত্র্য যুক্ত একটা অঞ্চল যেমন বনাঞ্চল, সেই বনাঞ্চলে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন প্রাণী শিকার করা হয়। যেমন বাঘ শিকার করা হয়েছে, হাতি শিকার করা হয়েছে, হরিণ শিকার করা হয়েছে। এই সমস্ত চোরা শিকারের জন্য এই জীব বৈচিত্র্যগুলো নষ্ট হচ্ছে। আবার কি হচ্ছে, অরণ্য ধ্বংস করে ফেলা হচ্ছে। একটা অরণ্যের মধ্যে বিভিন্ন রকমের প্রজাতির জীব বৈচিত্র্য থাকে, সেখানে আমরা অনেক সময় সেই প্রজাতিগুলোর নামও জানি না, তাদেরকে আবিষ্কার হয়তো করতে পারি, অথচ কিন্তু তারা জীববৈচিত্র্যের অন্তর্গত। সেই সমস্ত প্রজাতিগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে অরণ্য ধ্বংসের কারণে। তারপরে আমরা বর্তমানে এত পরিমাণে দূষণ করে ফেলেছি, যার জন্য আমাদের পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন অঞ্চল যেখানে সাধারণ পরিবেশ ছিল, সেখানকার প্রাণী উদ্ভিদ, সেই পরিবেশটার অবস্থাটা নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু সেই সমস্ত উদ্ভিদ এবং প্রাণী তারা ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এখানে আমরা বলতে পারি যে জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি হতে পারে? একটা হতে পারে চোরা শিকার, অরণ্য ধ্বংস, দূষণ, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়, পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এই সমস্ত কারণে আজকে জীব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আর এই জীব বৈচিত্র্য যদি সংরক্ষণ করতে হয়, ধ্বংস যদি না করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? বিভিন্ন উপায় সেই জীব বৈচিত্র্যগুলোকে রক্ষা করে রাখতে হবে। তাই সেই সংরক্ষণের দুটি উপায় বর্তমানে আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ আর এক্স সিটু সংরক্ষণ। এবং ইন সিটু সংরক্ষণ আর এক্স সিটু সংরক্ষণ মানে কি? ইন মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, আর এক্স মানে হচ্ছে বাইরে। তাহলে কার মধ্যে, কিসের বাইরে? ইন সিটু হচ্ছে, ধরো একটা বনে বিভিন্ন রকমের প্রজাতি বসবাস করে, বিভিন্ন রকমের উদ্ভিদ, প্রাণী তারা বসবাস করে, এবং সেই অঞ্চলটি ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল, এবং সেই সমস্ত উদ্ভিদ প্রাণীগুলো আস্তে আস্তে মরে যাচ্ছিল। তাহলে আমাদের উপায় হচ্ছে সংরক্ষণের, যে তারা যে অঞ্চলে বসবাস করে তাদেরকে সেই অঞ্চলেরই বসবাসের যোগ্য পরিবেশ তৈরি করে তাদেরকে সেখানে রেখে সংরক্ষণ করতে হবে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে সুন্দরবনেই রেখে
সেইখানকার পরিবেশ এমন করতে হবে যাতে সে শান্তিতে বাঁচতে পারে, পর্যাপ্ত পরিমাণে খাবার, সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলা, আগের মতো তারা বাঁচতে পারে এইরকম। তাহলে কোনো জীবকে তার সাধারণ বাসস্থানে সংরক্ষণ করা পদ্ধতিকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। তাহলে ইনসিটু সংরক্ষণের উদাহরণ সুন্দরবন, বাঘ, সেরকম এক্সিটু সংরক্ষণ কি? এক্সিটু সংরক্ষণ হচ্ছে কোনো জীব গোষ্ঠীকে বা কোনো উদ্ভিদ বা প্রাণীকে তার সাধারণ বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে অন্য একটা বাসস্থানে তাদেরকে বসবাসের যোগ্য করে তুলে সেখানে তাদেরকে সংরক্ষণ করে রাখা, সেটা হচ্ছে তোমার ইনসিটু সংরক্ষণ। তাহলে এই ইনসিটু সংরক্ষণের উদাহরণ আমরা কি বলবো? চিড়িয়াখানা। এখন চিড়িয়াখানায় যে সমস্ত প্রাণী আমরা দেখতে পাই তারা কি সব সেখানকার বাসিন্দা? না, তারা তো সেখানে জোর করে এনে তাদেরকে সেখানে রাখা হয়েছে, তাদের বাসস্থান তাদের কাজে বিলুপ্তি হয়ে যাচ্ছিল, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে রাখা হয়েছে এবং সংরক্ষণ করে রাখা হয়েছে। তার ফলে কি হচ্ছে? চিড়িয়াখানায় মানুষজন দেখতে যাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে টাকাও পাচ্ছে সরকার, এবং সেই সমস্ত টাকা দিয়ে তাদেরকে আরো ভালোভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে, তারা আরো ভালোভাবে বাঁচতে পারছে। তাহলে ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, ইনসিটু হচ্ছে সাধারণ বাসস্থানের মধ্যে, এক্সিটু সংরক্ষণ সাধারণ বাসস্থানের বাইরে কৃত্রিম বাসস্থান তৈরি করে। এবার চলে আসি এই বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানসম্মত নাম মানে কি? দেখো, আমাদের পরিবেশে এই যে একটু আগে আলোচনা করলাম যে বিভিন্ন রকম জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়। এবার দেখো, একটি একটি পরিবেশের মধ্যে বিভিন্ন রকম জীববৈচিত্র্যের মধ্যে আবার একই প্রজাতি, একই ধরনের প্রাণী বিভিন্ন রকমের বৈশিষ্ট্যযুক্ত প্রজাতি রয়েছে। তাহলে এই যে আমি বললাম যে মুরগি, এই যে বললাম মুরগি, মোরগ, হাঁস, শালিক, কাক, এরা সবাই পাখি, অথচ এদের কিন্তু সবার বৈশিষ্ট্য আলাদা। এদের সবার বৈশিষ্ট্য আলাদা। তাহলে এদের সবার বৈশিষ্ট্য যখন আলাদা, তাহলে এদের কিছু কিছু পার্থক্য থাকবে। তাহলে এই যে পাখি গোষ্ঠীর এই এতগুলো প্রজাতি রয়েছে, তাহলে আমি কথা কথা কি বলছি? প্রজাতি। তাহলে এদেরকে কি বলা হয়? প্রজাতি বলা হয়। তাহলে একটা শ্রেণীর মধ্যে থাকে বিভিন্ন রকমের প্রজাতি, সেই সমস্ত প্রজাতি আলাদা আলাদা করে চিনতে আমাদের বিজ্ঞানসম্মত নামের প্রয়োজন। আর সেই বিজ্ঞানসম্মত নাম দুটি নাম দিয়ে তৈরি করা, দুটি শব্দ দিয়ে তৈরি করা। তার জন্য এটিকে বিপদ নামকরণ করা। এই বিপদ নামকরণকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী লিনিয়াস। তাহলে বিজ্ঞানী লিনিয়াস আবিষ্কার করেছে বিপদ নামকরণ, সেখান থেকে এসেছে বিজ্ঞানসম্মত নাম। তাহলে দেখো, বাঘ, বাঘের বিজ্ঞানসম্মত নাম। বাঘ একটা প্রাণী, আম একটা উদ্ভিদ, মৌমাছি একটা প্রাণী, মানুষ একটা প্রাণী। এই চারটি প্রজাতি তো, তারা প্রত্যেকে আলাদা তো। আবার দেখো, মৌমাছিদের মধ্যেও কিন্তু অনেক প্রজাতি আছে, বাঘের মধ্যে অনেক প্রজাতি আছে। তোমার চিতাবাঘ আছে, নেকড়ে বাঘ আছে, তারপরে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এগুলো তো সব আলাদা আলাদা। দেখো, বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। আমাদের বইতে ইংরেজি কথাটা লেখা আছে এবং বিজ্ঞানসম্মত নাম লিখে আন্ডারলাইন করে। আমের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ইংরেজি নাম যখন লিখবো না, প্রথম শব্দটা আমরা জানি যে বড় হাতের লিখবো, তাহলে এখানে বড় হাতের লেখা উচিত। কিন্তু ইংলিশ প্রবর্তিত যে বিজ্ঞানসম্মত নাম, সেখানে এই প্রথম অক্ষরটা কিন্তু ছোট লিখবো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। সেরকম মৌমাছি বিজ্ঞানসম্মত নাম রাখে এপিস ইন্ডিকা হতে পারে, আবার এপিস ডরসাটা হতে পারে। মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। তাহলে এগুলো আমরা মনে রাখবো, এগুলো কিন্তু সব আমাদেরকে পড়তে হবে। দেখো, এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্যের ভিত্তিতে জীবজগৎকে বিজ্ঞানী হুইটেকার 5টি রাজ্যে ভাগ করেছিলেন। সেই রাজ্যগুলো এখানে রয়েছে। আবার
ওই 5টি রাজ্যের মধ্যে বিভিন্ন রকম কোষের গঠন অনুযায়ী আবার এই একটা ছক তৈরি করা যায়। আমি সেই ছকটা তৈরি করেছি, তোমরা সকলে দেখে নিও। দেখো, ব্রিটেন হুইটেকার যে 5টি রাজ্য আবিষ্কার করেছিলেন সেগুলো হচ্ছে মোনেরা, প্রতিষ্ঠা, ব্যাংকি, ফান্ডি, অ্যানিমিটি। এই 5টি রাজ্য বিজ্ঞানী আবিষ্কার করেছে হুইটেকার। তাহলে জীবজগতের 5টি রাজ্য আবিষ্কার করতে বিজ্ঞানী হুইটেকার। এবার এই যে জীবজগৎ, তাকে যদি আমরা বিভিন্ন কোষের গঠন অনুযায়ী ভাগ করি, তাহলে কিন্তু আমরা দুটি ভাগ প্রথমেই পাবো। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে হচ্ছে অনুন্নত, আর ইউক্যারিওটিক মানে হচ্ছে উন্নত। তাহলে অনুন্নত নিউক্লিয়াস যুক্ত কোষ যে সমস্ত জীবের দেখতে পাওয়া যায় তাদেরকে প্রোক্যারিওটিক বলা হয়। সেই প্রোক্যারিওটিকের মধ্যে হচ্ছে রাজ্য মোনেরা। এই রাজ্যে কারা রয়েছে? এই রাজ্যে রয়েছে ব্যাকটেরিয়া, তারপরে তোমার কিছু শৈবাল, শ্যাওলা, ঠিক আছে? এরা হচ্ছে তোমার মোনেরা। তারপরে চলে আসি ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে উন্নত। এই উন্নত নিউক্লিয়াস যুক্ত কোষ যে সমস্ত জীবের রয়েছে তারা হচ্ছে ইউক্যারিওটিক। আবার সেই জীবকোষটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা এককোষী, একটা বহুকোষী। এই এককোষীর মধ্যে পড়ছে প্রোটিস্টা, মানে একটি মাত্র কোষ দিয়ে সেই জীবটার পুরো দেহটা গঠিত। সেরকম এককোষী যে যারা করছে তারা তোমরা প্রতিষ্ঠা রাজ্যে অন্তর্ভুক্ত। এই রাজ্যের উদাহরণ কি বলবো আমরা? অ্যামিবা, জানো? অ্যামিবা, তারপর তো প্যারামিসিয়াম, এরা হচ্ছে তোর প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। বহুকোষের মধ্যে কারা করছে? বহুকোষের মধ্যে করছে কোষ প্রাচীর যুক্ত, আবার কোষ প্রাচীর বিহীন। তাহলে বহুকোষের কথার অর্থ যে সমস্ত জীব একের অধিক অন্য এবং অনেক কোষ নিয়ে গঠিত তাদেরকে বলা হচ্ছে বহুকোষী। সেই বহুকোষীর মধ্যে আবার কোষ প্রাচীর এবং কোষ প্রাচীর বিহীন জীব রয়েছে। কোষ প্রাচীর যুক্ত উদ্ভিদ কারা? কোষ প্রাচীর যুক্ত উদ্ভিদ, কোষ প্রাচীর যুক্ত জীব হলো তোমার প্রধানত উদ্ভিদ। মানে সেই উদ্ভিদগুলোর কোষের মধ্যে এক ধরনের মোটা পর্দা দেখতে পাওয়া যায়, যেটাকে কোষ প্রাচীর বলা হয়। অথচ প্রাণীদের মধ্যে কিন্তু সেটা দেখতে পাওয়া যায়। এই কোষ প্রাচীর যুক্ত হলো তোমার, তাহলে কি বলবে? প্রধানত উদ্ভিদের কাজের মধ্যে দেখা চলে আসছে। তাহলে উদ্ভিদ যেহেতু বলা হচ্ছে, তাহলে উদ্ভিদের কিন্তু আমরা একটা বিশিষ্ট জানি, ক্লোরোফিল থাকে আর ক্লোরোফিল থাকে না। তাহলে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কারা? ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কারা? সবুজ উদ্ভিদ যারা তারা। তাহলে সেই ক্লোরোফিল যুক্ত যে সমস্ত কোষ আছে তাদেরকে কোথায় দেওয়া হচ্ছে? রাজ্যে উদ্ভিদের রাজ্যে। তাহলে তারা উদ্ভিদের প্রতিটি উদ্ভিদের জায়গায় তারাই করবে উদ্ভিদের ক্লোরোফিল আছে। কিন্তু ক্লোরোফিল বিহীন কারা? ক্লোরোফিল বিহীন হচ্ছে তোমার ফাঙ্গি বা ছত্রাক। তাহলে এরাও তো উদ্ভিদ, এরাও তো এক ধরনের উদ্ভিদ, এরাও তো মাটিতে জন্মায়। এটা হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, এবার চলে আসি কোষ প্রাচীর বিহীন। কোষ প্রাচীর বিহীন বলতে কি চলে আসছে? অ্যানিমেলিয়া। তাহলে অ্যানিমেলিয়া মানে হচ্ছে তোমার প্রাণী গোষ্ঠী। তাহলে এখন ছিল তোমার উদ্ভিদ গোষ্ঠী আর কিছু জীব, এদেরকে না আমরা উদ্ভিদে ফেলবো, এই করে উদ্ভিদে ফেলতে হয়েছে। কিন্তু এদেরকে ফেলবো অ্যানিমাল। অ্যানিমাল হচ্ছে প্রাণী, এক কোষে। তাহলে প্রাণী গোষ্ঠীর সমস্ত প্রাণী গোষ্ঠী তোমার কোষ প্রাচীর বিহীন। তার মধ্যে এক কোষে একজন আছে প্রতিষ্ঠা, সে আগে বাদ চলে গেছে। সেই প্রতিষ্ঠা ছাড়া আর এই 5টি রাজ্য ছাড়া মোনেরা, প্রতিষ্ঠা, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, ফান্ডি, এরা সবাই ছাড়া আরেকটি রাজ্য আছে যেটার নাম হচ্ছে প্রোমিস্টা। এই প্রোমিস্টা রাজ্যটি আবিষ্কার হয়েছে ঠিকই, কিন্তু এর সম্পর্কে কিছু জানা যায় না, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। সম্পর্কে আমরা কিছু জানতেই তো পারিনি, শুধু রাজ্যটার নামই আমরা জেনেছি। এর মধ্যে কোন উদ্ভিদ হচ্ছে, কোন প্রাণী হচ্ছে, এগুলো কিছুই আমরা জানতে পারি। তাই এটা বাদ। তাহলে আমাদের এই জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়, একটা হচ্ছে মোনেরা, প্রতিষ্ঠা, অ্যানিমেলিয়া, ফান্ডি, প্রাণী। আবার সেই 5টি রাজ্যকে যদি কোষের গঠন অনুযায়ী ভাগ করি তাহলে এই ছকটা আমরা পাই। এই ছকটা তোমরা সকলেই কিন্তু করবে। এবার চলে আসি উদ্ভিদ রাজ্য আর প্রাণী রাজ্য, এগুলো সম্পর্কে আমাদের করতে হবে। উদ্ভিদ রাজ্যকে দুই ভাগে ভাগ করা, একটা হলো অপুষ্পক
মানে যে সমস্ত উদ্ভিদে ফুল ফোটে না তাহলে সপুষ্প। এবং অপুষ্পকের মধ্যে চলে আসি আমরা তিন ভাগে ভাগ করে দেব, মস, ফার্ন আর শৈবাল। শৈবাল হচ্ছে তোমার শ্যালো। আবার সপুষ্পককে তোমার দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ভুক্তবীজী, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসছে তোমার পাইন গাছ, সাইকাস। এবার হচ্ছে উদাহরণ, এটা মানে ভুক্তবীজীর মধ্যে তোমার চলে আসছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। উদ্ভিদের শ্রেণী। প্রাণী রাজ্যের মধ্যে চলে আসছে, আমরা প্রাণী রাজ্যে তোমার পরপর করা শ্রেণী আছে, যেমন পলিফিলা, এগুলো কিন্তু সব ইউক্যারিওটিক। পলিফিলা, বিগারিয়া, ইউফিলা, প্ল্যাটি, মিনকেস, প্ল্যাটিহেলমিনকেস, এস এল এস এল এস এল মিনকেস, এস এল আসলে। তারপরে চলে আসবে মোলাস্কা, অ্যানিমিয়া, এই বড়টার মধ্যে চলে আসবে ম্যামেলিয়া। সেই ম্যামেলিয়ার মধ্যে হচ্ছে আমরা মানুষ এবং আরো কিছু কিছু আছে। এই সমস্ত ভাগ করে তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের আছে জীববৈচিত্র্য শ্রেণী বিভাগের মধ্যে। তোমরা উদ্ভিদ রাজ্যের মধ্যে অপুষ্পক, সপুষ্পক, এরকম মস, ফার্ন, শৈবাল, তারপর ভুক্তবীজী, ব্যাকটেরিয়াবীজী, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। একবীজপত্রী তোমরা জানো, যেমন ভুট্টা। দ্বিবীজপত্রী তোমার আম, জাম, কাঁঠাল। এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু পড়তে হবে বই কিন্তু। তবে প্রাণী রাজ্যের মধ্যে পলিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্যাথিবন্ডিজের কিন্তু সবকটা আমি বলে দিয়েছি, বইটাতে একটা দুটো নেই, তাই সেটার উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। ভলিউম ভলিউম নিডারিয়ার উদাহরণ হচ্ছে হাইড্রা, এটা হচ্ছে স্পঞ্জ। আচ্ছা, এগুলো সব বইতে আছে, ঠিক আছে। আর এই পর্যন্ত কিন্তু আমাদের ক্লাস, তাহলে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। যতটা লিখে দিচ্ছি ততটা, এবং বাকিটা বইতে আছে, করে নেবেন। ক্লাস 6 তোমাদের পরিবেশ বিজ্ঞানে এই চ্যাপ্টারটাকে শেষ করবে। থ্যাংক ইউ।